এটা প্রায়ই দেখা যায়। হয়তো বহুকাল রামের পাত্তা নেই, আমিও তাকে ভুলেছিলাম। আচমকা একদিন অকারণেই তার কথা স্মরণ হলো, আর সঙ্গে সঙ্গে রামের দেখা পেলাম পথে ঘাটে বা অন্য কোথাও। আজকের ব্যাপারটাও অনেকটা ওই রকম। প্রভাতী চায়ের আসর তেমন জমেনি, কারণ সুন্দরবাবুর অনুপস্থিতি। আন্দাজ করা গেল সুন্দরবাবু যখন চা ও তৎসহ রসনারোচক খাদ্য সামগ্রী ও লোভ ছেড়েছেন, তখন জড়িয়ে পড়েছেন নিশ্চয়ই কোনো জটিল মামলার জালে। চায়ের পালা চুকিয়ে খবরের কাগজ নিয়ে বসলাম। দৃষ্টি আকর্ষণ করলো একটা অদ্ভুত ঘটনার বিবরণ। ঘটনাটা ভৌতিক। পুরনো বাড়িতে নতুন ভূতের ওস্তাদি। অর্থাৎ উত্তর কলিকাতার একখানা 150 বছরের পুরো বাড়িতে হঠাৎ ভূতের ভেলকি খেলা শুরু হয়েছে। বাড়িখানা মস্ত বড়। তার ঘরে ঘরে বাসা বেঁধেছে পূর্ববঙ্গ থেকে ভিটে মাটি ছেড়ে আসা বিভিন্ন উদ্বাস্তু পরিবার। ভূতের হামলা চলছে তাদেরই ওপর। জয়ন্ত বললে, তাহলে কি অনুমান করতে হবে যে এই ভূত বাস্তুহারা? কোথাও কোনো রোজাদার আড্ডা ভেঙেছে, আর সেও সোজা এসে মাথা গুঁজেছে উদ্বাস্তুদের বাসা বাড়িতে? না জয়, ঠাট্টা নয়। ভূতের পাল্লায় পড়ে এক ব্যক্তি নাকি মারা যেতে যেতে কোনো রকমে বেঁচে গিয়েছে। পুলিশ খবর পেয়েছে? নিশ্চয়ই, কিন্তু পুলিশ কিছু করতে পারছে না। কে যে আততায়ী কেউ জানে না। পুলিশ সদল বলে ঘটনাস্থল ঘিরে বসে আছে, অথচ কোথা থেকে যে রাশি রাশি ইট পাটকেল বৃষ্টি হচ্ছে কেউ তার হদিশ পাচ্ছে না। জয়ন্ত বললে, পুলিশ যদি বিদেহ ভূতকে না খুঁজে দেহি মানুষকে খুঁজতো, তাহলে হয়তো তাকে গ্রেফতার করতে পারত। তোমার এমন বিশ্বাসের কারণ? আচ্ছা, 150 বছরের পুরনো বাড়িতে কেউ কখনো ভূতের গন্ধে পায়নি, সেখানে ভূত আজ হঠাৎ হানা দিতে আসবে কেন? আমি উত্তর দেওয়ার আগেই ভেতরে আচম্বিতে মুখে হুম হাম ও পায়ে দুমদাম শব্দ সৃষ্টি করে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রবেশ এবং তার পেছনে আর এক অচেনা ভদ্রলোক। আমি বললাম, কি সুন্দরবাবু, আজ চায়ে চুমুক দিতে আসেননি? হঠাৎই আশ্চর্য বিরাগের কারণ কি? হুম, চায়ে চুমুক দেব বটে। যে ভৌতিক মামলার প্যাচে পড়েছি, চিত্ত একেবারে চড়ক গাছ আর কি। আমি বললাম, ভৌতিক মামলা? খবরের কাগজে আট জাট কত বেরিয়েছে। জয়ন্ত বললে, উদ্বাস্তুদের উপরে বাস্তুহারা ভূতের অত্যাচার? না হে না, এ মামলার সঙ্গে বাস্তুহারা ভূত কি মানুষের কোনো সম্পর্ক নেই। তবে কি আর একটা আনকরা ভৌতিক মামলা? কি আশ্চর্য! আজকাল কি লোকে ভূত ধরবার জন্য রোজার বদলে পুলিশকে ডাকে? যেখানে খুনোখুনি হয় বা হবার সম্ভাবনা থাকে, সেখানে লোকে পুলিশ না ডেকে কি করবে বলো? খুনি ভূত না মানুষ, সেটা তদন্ত না করলে তো চূড়ান্ত মীমাংসা হয় না। খুনটুন হয়েছে নাকি? কিছুকাল আগে একটা খুন হয়েছে, আর খুনিও ধরা পড়েনি বটে, তবে আমার এলাকায় নয়। কাজেই তা নিয়ে আপাতত মাথা না ঘামালেও চলবে। কিন্তু সম্প্রতি আমারই এলাকায় রহস্যময় হত্যাকাণ্ডের তোড়জোড় চলছে। জয়ন্ত বাধা দিয়ে বললে, কিন্তু তার সঙ্গে ভূতের সম্পর্কটা কি? খুনটা যিনি করতে চান, তিনি নাকি সেকালের দেবতা বলে পুজো পেয়েছেন, কিন্তু একালের ভাষায় তিনি দেবতা নন, উপদেবতা। আমি সবিষয়ে বলে উঠলুম, বলেন কি দাদা? সেকেলে দেবতা একেলে পৃথিবীতে উপদেবতার ভূমিকায় দেখা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ঠিক তাই। তুমি শুনলে আরো অবাক হবে যে এই উপদেবতাটির শাকিন হচ্ছে প্রাচীন মিশর। শুনেই তো আমি একেবারে ফ্ল্যাট। জয়ন্ত মুখ টিপে একটু হেসে বললে, সুন্দরবাবু, আপনার এই উপদেবতার উপকথা শুনে আমার কলেবর রোমাঞ্চিত হবে বলে সন্দেহ হচ্ছে না। অন্তকিম, তারপর এই দেবতা বা উপদেবতার নাম হচ্ছে আনুবিস। আমি বললাম, আনুবিসের কথা আমি বইয়ে পড়েছি। প্রাচীন মিশরীয়দের মতে তিনি হচ্ছেন সূর্য দেবতা ওসিরিসের পুত্র।
মানুষ মারা গেলে পরে তিনি তার অভিভাবক হন। জয়ন্ত বললে, কিন্তু প্রাচীন মিশরীরা তো তাদের সভ্যতা, ধর্ম আর কুসংস্কার নিয়ে মহাকালের মহাসাগর তটে জলের লিখনের মতন কবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। ধরলুম তাদের দেবতা ও উপদেবতাদের মৃত্যু নেই, কিন্তু অনন্ত নিদ্রাসুখ উপভোগ না করে আজকে এই সর্বনেশে অ্যাটম বোমার যুগে তারা কি আবার জেগে উঠে পৃথিবীতে অবতীর্ণ হতে সাহস করবে? সুন্দরবাবু একটু অধীরভাবে বললেন, ভাই জয়ন্ত, আমি ঘটনাটা ভাষা ভাষা শুনেই চমকে গেছি। এ মামলা গ্রহণযোগ্য কিনা মনে সন্দেহ হয়েছে। তোমাদের সঙ্গে পরামর্শ করবার জন্য এই ভদ্রলোককে নিয়ে এসেছি। এর মুখেই আসল ঘটনা শ্রবণ করো। এর নাম যতীন্দ্রনাথ সেন। ইনি একজন প্রত্নতাত্ত্বিক। তখন আগন্তুকের দিকে ভালো করে ফিরে তাকালাম। মাথায় খানিক সাদা, খানিক কালো, অযত্ন বিনস্ত দীর্ঘ কেশ, সৌম্য মুখ, দাড়ি গোপ বোধহয় 3-4 দিন কামানো হয়নি। মোটা কাচের চওড়া ফ্রেমের চশমার ভেতর দিয়ে দেখা যাচ্ছে চিন্তামগ্ন দৃষ্টি। সাদাসিধা আধময়লা জামা কাপড়ে প্রসাধন পরিপাট্যের কোনো চিহ্নই নেই। পায়ে বার্নিশ না করার পাদুকা, শ্যামবর্ণ, মাঝারি আকার, হাতে একগাছা লাঠি। তার স্থূলতা দেখলেই বোঝা যায় তাকে ধারণ করা হয়েছে শোভার্থে নয়, আত্মরক্ষার্থে। জয়ন্ত বললে, যতীনবাবু নমস্কার। আপনার নাম আমি শুনেছি, আপনি অবিখ্যাত ব্যক্তি নন। বাংলার চন্দ্রকেতুগড়ের পুরাতত্ত্ব নিয়ে পত্রিকায় আপনার সুলিখিত আলোচনা আমি পড়েছি, কিন্তু আপনার মতো নিরীহ প্রত্নতাত্ত্বিকের হাতে অমন একগাছা বেমানান বাঘমারা লাঠি কেন? এতক্ষণ পরে মুখ তুলে যতীনবাবু বললেন, ভয় মশাই, ভয়। ভয়? কার ভয়? আনুবিসের। তাহলে আনুবিস যে জাগ্রত দেবতা, একথা আপনি বিশ্বাস করেন? করি। বিশ্বাস আগে করতাম না, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছেন? আনুবিস যে জাগ্রত দেবতা আমি তার প্রমাণ পেয়েছি। যতীনবাবু, আপনার কথা শুনলে লোকে হাসবে। আমার সব কথা শুনলে আপনি নিশ্চয়ই হাসতে পারবেন না। উত্তম, বলুন আপনার সব কথা, এমনকি আপনার বিষয় সম্পত্তি ও পরিবারবর্গের কথাও শুনতে চাই। যতীনবাবু বলতে লাগলেন, অল্প বিস্তর বিষয় আশয় আর ব্যাংকের খাতার মহিমায় আমার জীবন কাটে সুখে স্বাচ্ছন্দ্যে। লোকের মতে আমি ধনী। আর পরিবারবর্গের কথা জিজ্ঞেস করছেন? আমি বিবাহ করিনি। পরিবারবর্গ বলতে আমার সংসারে আপাতত আর কেউ নেই। 2 বিধবা সহোদরা ছিল, তারাও এখন পরলোকে। তাদের প্রত্যেকেরই একটি করে পুত্র। তারাই এতদিন আমার সঙ্গে বাস করত। একজনের নাম মুরলীধর আর আরেকজনের সনত কুমার। কিন্তু সনত মারা পড়েছে সাম্প্রতিক দুর্ঘটনায়, আর মুরলীধর থেকেও নেই। চরিত্র দোষের জন্য আমি তাকে ত্যাগ করতে বাধ্য হয়েছি। তাকে আমি নিজের মনের মতো শিক্ষা দিয়ে মানুষ করবার চেষ্টায় ছিলাম। প্রত্নতত্ত্বের কাজে সে ছিল আমার সহকারী, কিন্তু দিনে দিনে তার মতিগতির অধোগতি দেখে তার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক তুলে দিয়েছি। আজ 4 বছর তার মুখ দেখিনি। সেও একরকম নিরুদ্দেশ হয়েই আছে। তবে কারোর কারোর মুখে ভাষা ভাষা খবর পেয়েছি, ভবঘুরে জীবন যাপন করতে সে এখন নাকি আফ্রিকার কেনিয়া প্রদেশে গিয়ে পড়েছে। কাজেই সংসারে আমি এখন একলা, কিন্তু সেজন্য আমার দুঃখ বা অভিযোগ নেই। আমাদের মতো প্রত্নতাত্ত্বিকের একক জীবনই সুবিধাজনক। এই প্রত্নতত্ত্বের দুর্জয়ের নেশায় মেতে শিলালিপি, তাম্রলিপি বা প্রাচীন ধ্বংসস্তূপ খুঁজবার জন্য আমাকেও দেশ বিদেশে ছুটোছুটি করতে হয়েছে। কখনো গেছি উত্তর পশ্চিম ভারতে মহেঞ্জোদারো বা হারাপ্পা বা অন্য কোথাও, অধুনালুপ্ত প্রাচীন সভ্যতার নষ্টোদ্ধার করতে। কখনো গেছি আফগানিস্তানে পুরাতন বৌদ্ধ কীর্তিকে বিস্মৃতির গর্ভ থেকে পুনরাবিষ্কার করার জন্য। কখনো গেছি আদি সভ্যতার অন্যতম লীলাক্ষেত্র মিশরের নীল নদের তীরে। এ হচ্ছে প্রায় যাযাবর জীবন, সংসার ধর্ম পালনের পক্ষে উপযোগী নয় অত। আমার দুর্ভাগ্যের সূত্রপাত ওই নীল নদের তীরে, যেখানে আকাশ ছোঁয়া পিরামিডের স্বপ্নকুচুটির দিকে চির অনিমেষ নেত্রে তাকিয়ে স্তম্ভিত হয়ে আছে নারসিংহী স্ফিনিক্সের বিরাট শিলামূর্তি।
মিশরের মমি বা মশলার দ্বারা সুরক্ষিত মানুষের মৃতদেহের কথা আজ আর কারো কাছেই অবহিত নেই। প্রাচীন মিশরীদের মতে একরকম বিচারের দিনে বিচারকর্তা দেবতার সামনে এই মৃতদেহগুলোকে আবার মন্ত্রশক্তির দ্বারা জীবন্ত করে তোলা হবে। আধুনিক মানুষেরা মিশরের নানা স্থানে কবর করে অসংখ্য মমি আবিষ্কার করেছেন। মমি আজ পণ্যে পরিণত হয়েছে। বিভিন্ন দেশে পুরাতত্ত্ববিদ অসংখ্য মমি ক্রয় করেছেন। কলকাতার জাদুঘরেও একটা নারী মূর্তি প্রায় নষ্ট মমি আছে। মেমফিস নামক জায়গায় গিয়ে দেখি এক বহু বিস্তৃত সমাধি ক্ষেত্র। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে জনৈক ব্যবসার কাছ থেকে একটি 4000 বছরের মমি কিনবার লোভ সামলাতে পারলাম না। খ্রিস্টপূর্ব 2000 বছর আগে একাদশ রাজবংশের চতুর্থ মেন্তুও দেব যখন মিশরের অধিপতি, তখন তার রাজসভায় ছিলেন তানু তামেন নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি। এটি হচ্ছে তারই সুরক্ষিত মৃতদেহ। শোনা যায় মমিকে কবরস্থ করবার আগে পুরোহিতরা এমন জাদুমন্ত্র পড়ে দিতেন কখনো মন্দীভূত হতো না যার প্রভাব। ফলে কোনো অবিশ্বাসী ব্যক্তি মমিকে ঠাঁই নাড়া করলে সমূহ বিপদে পড়ত। 1923 খ্রিস্টাব্দে হাওয়ার্ড কার্টার আর তার সাঙ্গপাঙ্গরা রাজা তুতান খামেনের মমি স্থানান্তরিত করিয়েছিলেন। মন্ত্রগুণে সেই দলের প্রধান প্রধান ব্যক্তিরা নাকি মারা পড়েছিলেন অভাবিত ও আকস্মিক দুর্ঘটনায়। পুরোহিত কিংবা দেবতার অভিশাপ গিয়েছিল তাদের সঙ্গে সঙ্গে। কিন্তু আমার ধারণা ছিল এসব হচ্ছে বাজে কুসংস্কার, বিশ্বাসের অযোগ্য। একজন মিশরী ভদ্রলোক আমাকেও মমি কিনতে মানা করে ভয় দেখিয়েছিলেন যে এই মৃতদেহ মিশরের বাইরে নিয়ে গেলে আমাকেও মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু তার কথা আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম। মমিটিকে নিয়ে স্বদেশে ফিরে এসে আমি আমার নিজের সংগ্রহশালায় রক্ষা করেছি। দেশে ফেরবার পর প্রথম 6 মাসের মধ্যে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। কিন্তু তারপরেই মিশরের রাজধানী কায়রো থেকে আমার কাছে আসে ইংরেজি ভাষায় টাইপরাইটারে লেখা একখানা বেনামি চিঠি। তাতে এই বলে আমাকে সাবধান করে দেওয়া হয় যে আমি যদি 1 মাসের মধ্যে তানু তামেনের মমিকে পুনরায় মিশরে পাঠিয়ে না দিই তবে আমাকে বিষম বিপদের আবর্তে পড়তে হবে। পত্রের তলায় প্রেরকের নামের পরিবর্তে শুধু লেখা ছিল সুবার্তি বন্ধু। কিন্তু তথাকথিত সুবার্তি বন্ধুর উপদেশ মানতে পারিনি। প্রচুর মূল্য দিয়ে মমিটা কিনেছিলাম। কোনো ধাপ্পাবাজের উড়ো চিঠিতে ভয় পেয়ে হারাতে রাজি ছিলাম না। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। তারপরই ঘটল প্রথম দুর্ঘটনা। মুরলীধরকে ত্যাগ করবার পর থেকে আমার দ্বিতীয় ভগ্নীর পুত্র সনৎ কুমার আমার বাড়িতেই বাস করত। সে ছিল অত্যন্ত সৎস্বভাব, বিনয়ী ও অধ্যয়নশীল। আমার সেবায় ছিল তার পরম আনন্দ। তাকে আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করব, এটাই ছিল আমার মনের ইচ্ছে। কিন্তু আমার মনের ইচ্ছে ব্যর্থ হয়েছে। শরৎ কুমার অপঘাতে মারা পড়েছে এবং তার অস্বাভাবিক মৃত্যু হচ্ছে রহস্যাবৃত। এই পর্যন্ত শুনে জয়ন্ত বাধা দিয়ে বললে, আপনার ভাগ্নের মৃত্যুকে রহস্যাবৃত বলছেন কেন? কারণ তার সঙ্গে অপার্থিব ব্যাপারের সম্পর্ক আছে। অপার্থিব ব্যাপার বলতে আপনি কি বোঝেন আমি জানি না, কিন্তু আমি এখানে কয়েকটি প্রশ্ন করতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সনৎবাবু কতদিন আগে মারা পড়েছেন? ঠিক 1 মাস আগে রাত্রিকালে। পুলিশের মতেও কি এটা হত্যাকাণ্ড? নিশ্চয়ই। এই সম্বন্ধে মতদ্বৈত হতে পারে না। কেউ বিষাক্ত তীর ছুঁড়ে তাকে হত্যা করেছে। বক্ষে তীরবিদ্ধ অবস্থায় সনতের মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে আরো কিছু জানতে চাই। সনতের মৃতদেহ পড়েছিল ঘরের মেঝের উপরে। ঘরের দরজা বন্ধ ছিল। জানলা খোলা ছিল। ঘরে আলো জ্বলছিল বোধহয়। আগে হ্যাঁ। সব বুঝতে পারছি। কেউ বাইরে থেকে তীর ছুঁড়ে সনৎবাবুকে হত্যা করেছে। হ্যাঁ, পুলিশও তাই বলে। পুলিশ কাউকে সন্দেহ করেছে? কার ওপরে সন্দেহ করবে? সনৎ ছিল অজাত শত্রু। তার মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছি কেবল আমি। মনে হয় হত্যাকারীর উদ্দেশ্য ছিল সেটাই। এইবারে তাহলে আসল প্রশ্নে আসা যাক। যতীনবাবু, আপনার মতে সনৎবাবুর মৃত্যুর সঙ্গে অপার্থিব রহস্যের সম্পর্ক আছে।
আপনার এমন বিশ্বাসের কারণটা কি? প্রথমত, সনতের বুকে যে তীরগাছা বিদ্ধ ছিল তা আধুনিক নয়। হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীরা সেরকম তীর ব্যবহার করত। সেরকম অনেক তীর প্রাচীন ধ্বংসস্তূপের মধ্যে আজও পাওয়া যায়। তারপর, দ্বিতীয়ত, তীরের সঙ্গে সংলগ্ন ছিল একখানা কাগজ, কিন্তু সেখানে সাধারণ কাগজ নয়। তবে সেকেলে বাঙালিরা লিখবার জন্য ব্যবহার করত তালপাতা। মিশরে আজও প্যাপিরাস নামে একরকম জলজ তৃণও পাওয়া যায়। প্রাচীন মিশরীরা সেই তৃণ থেকেই কাগজ তৈরি করে লেখবার জন্য ব্যবহার করত। হ্যাঁ, এ কথা আমরাও জানি। তীরের সঙ্গে সংলগ্ন কাগজখানা ছিল সেই রকম, আর তার উপরে লেখা ছিল দুটি শব্দ। প্রাচীন মিশরীরা তো লিখত চিত্রাক্ষরে, যাকে হায়ারোগ্লিফিক্স বলা হয়। আগে হ্যাঁ, সে হচ্ছে একরকম সাংকেতিক ভাষা। বিশেষজ্ঞ ছাড়া আর কেউ পড়তে পারে না। আপনি পড়তে পারেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। সে কাগজে কি লেখা ছিল? আনুবিসের অভিশাপ। অর্থাৎ তানুতেমেনের মমি চুরি বা ঠাইনারা করেছেন বলে আনুবিসের অভিশাপে আপনার ভাগিনয় নিহত হয়েছে। ও ছাড়া আর কি হতে হবে বলুন? কিন্তু কথাটা হচ্ছে, এটা কি উদর পিনটি বুদর ঘাড়ে নয়? দোষ করলেন আপনি, শাস্তি পেলে অন্য লোক। তারপর শুনুন, সনাতের মৃত্যুর হপ্তাখানেক পরে আবার একটা উড়ো চিঠি আসে, সেই রকম টাইপরাইটারে লেখা। লেখক সেই সুবার্তি বন্ধু। এবারে চিঠির খামের ওপরেও কি মিশরের ডাকঘরের ছাপ ছিল? না, কোনো ছাপ থাকবার কথা নয়, কারণ এবারের চিঠিখানাকে সহজতে আমার বাড়ির ডাকবাক্সে ফেলে দিয়ে গেছিল। বটে, বড়ই চিত্তাকর্ষক কথা। এবারে চিঠিতে লেখা ছিল, এখনো সাবধান হন, তানু তামিলের মমি যথাস্থানে পাঠিয়ে দিন, নইলে এবারে আপনার নিজের পালা। আনুবিসের সম্পত্তি আপনি হরণ করেছেন, আনুবিস আপনাকে ক্ষমা করবেন না। আর 7 দিন মাত্র সময় দেওয়া হলো। আপনার অভিপ্রায় কি? মমিটাকে আবার মিশরে পাঠিয়ে দেবেন? প্রাণ থাকতে নয়। ওই মমির সঙ্গে চিত্রাক্ষরে লেখা একখানা দলিল পেয়েছি, তাতে বহু দুর্লভ তথ্য আছে, পুরাতত্ত্ববিদদের কাছে যা অমূল্য। তবে নিরাপদ হওয়ার জন্য বসত বাড়ি ছেড়ে আমি নিজের বাগান বাড়িতে চলে এসেছি, কিন্তু এখানে এসেও আবার পেয়েছি বিপদের সারা। তাই নাকি? কিন্তু আপনার নতুন বিপদের কথা শোনবার আগে আর একটা কথা জানতে চাই। প্রাচীন মিশরী তীর আর চিত্রাক্ষরে আনুবিসের নাম দেখেই কি আপনি ধরে নিয়েছেন যে এইসব ঘটনার সঙ্গে আছে অলৌকিকের সম্পর্ক? যতীনবাবু জোরে মাথা নাড়া দিয়ে বললেন, না মশাই, নিশ্চয়ই নয়। অলৌকিককে যে আমি নিজে দেখেছি। কাকে দেখেছেন? আনুবিসকে। সচক্ষে? আগে হ্যাঁ, সচক্ষে। সে হচ্ছে ভয়াবহ মূর্তি। জয়ন্ত উত্তেজিত কণ্ঠে বললে, প্রাচীন মিশরের কথা আজ পরিণত হয়েছে সুদূর অতীতের স্বপ্ন কাহিনীতে। আর আপনি কিনা বলতে চান সেই বিস্তৃত পৌরাণিক যুগের ভুতুরে দেবতা আনুবিসকে আপনি সচক্ষে দেখেছেন এই 20 শতাব্দীর কলকাতায়? আগে হ্যাঁ, আমি সেটাই বলতে চাই। সুন্দরবাবু বললেন, আপনি একটা বিটকেল স্বপ্ন দেখেছেন। আমি বললাম, সব কথা না শুনে কোনো মত প্রকাশ না করাই উচিত। যতীনবাবুর বক্তব্য এখনো শেষ হয়নি। জয়ন্ত বললে, একদম ঠিক। যতীনবাবু, আপনার আশ্চর্য দর্শনের কথা শেষ করুন। যতীনবাবু আবার শুরু করলেন তার কাহিনী। গতকল্যকার কথা বলছি। আমার বাগান বাড়িটা একতলা। চারিদিকে 16 বিঘা জমির ওপরে আছে ফল ফুলের গাছ, লতাপাতার ঝাড়, আল বাঁধা ছোট ছোট খোলা জমি এবং পুকুর। বাগানে পাঁচিল নেই বটে, কিন্তু মেদি ও তারের বেড়া দিয়ে সব দিকে ঘেরা। চারখানি ঘরের একখানিতে আমি শয়ন করি। বাগানের পেছনে মালির এবং ফটকের পাশে দারোয়ানের ঘর। প্রথম রাতটা ছিল গুমোট। রাত 12টার পরে এক পশলা বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা পড়ে, কনকনে বাতাস বইতে থাকে। শীত শীত করায় ঘুম ভেঙে যায়। মাথার কাছাকাছি জানলাটা বন্ধ করে দেওয়ার জন্য বিছানা ছেড়ে উঠে পড়ি। জানলার কাছে গিয়ে বুঝি তখনও থামেনি ঝুরঝুরে ইলিশে গুড়ুনি।
এত হালকা যে শব্দ শোনা না গেলেও হাওয়ায় উড়ে এসে গায়ে লাগে। আচম্বিতে নিঝুম অন্ধকারের বুক চিরেও ও আমার চোখে চমক লাগিয়ে ঝলকে উঠল এক তীব্র ও সুদীর্ঘ বিদ্যুৎ শিখা, এবং তারপরে আকাশ পৃথিবী কাঁপিয়ে গম গম করে কানে বাজতে লাগলো যন্ত্রের ভীষণ গর্জন। কিন্তু সেই গর্জমান বজ্রধ্বনি শুনতে শুনতেই আর একটা কল্পনাতীত দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠল আমার অন্তরাত্মা পর্যন্ত। জানলা থেকে অল্প তফাতেই হাসনুহানার ঝোপের কাছে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দীপ্তচক্ষু মূর্তি। মনের মধ্যে বিদ্যুতের মতন তুরন্ত প্রশ্ন খেলে গেল, কে ওটা? তারপরেই কান থেকে বজ্রধ্বনি প্রতিধ্বনি মিলতে না মিলতেই বিছানা থেকে খপ করে ইলেকট্রিক টর্চটা তুলে নিয়ে জেলে ফেলে স্তম্ভিত নেত্রে দেখলাম ওখানে যে দাঁড়িয়ে আছে তার নিকোষ কালো মনুষ্য দেহের ওপরে বিরাজমান প্রকাণ্ড এক শৃগালের মুখ, এবং সেই আশ্চর্য শেয়াল মুখেই দপদপ করে জ্বলছিল দুটো নীলাভ আগুন চোখ। অতুক্তি নয়, চোখ দুটো সত্যি সত্যিই অগ্নিময়, কিন্তু টর্চের আলো জ্বলতেই নিভে গেল সেই চোখের আগুন। আমি সবে চেঁচিয়ে উঠলাম। ধরা পড়েই সেই ভয়ঙ্কর অমানুষিক মূর্তিটা বিকট এক হুঙ্কার দিয়ে অদৃশ্য হলো ঝোপের আড়ালে। আমার চিৎকারে লোকজন ছুটে এলো। তারপর শুনতে পেলাম কার ধাবমান মোটরের শব্দ। বেয়ারা ও দারোয়ানরা তন্ন তন্ন করে খুঁজেও বাগানের বাইরে কাউকে দেখতে পেলে না। তারপর বাকি রাতটা কোনো রকমে কাটিয়ে দিয়ে ভোর হতেই থানায় এসে হাজির হয়েছি। সব শুনে জয়ন্ত চুপ করে কি ভাবতে লাগলো। সুন্দরবাবু বললেন, বলো তো জয়ন্ত ভায়া, এমন উদ্ভট মামলা নিয়ে পুলিশ কি করতে পারে? শেয়াল মুখো আগুন চোখা মানুষ খেকো ভূত। কেন বাপু, ভূত কি অন্য কোন রকম ভদ্রমূর্তি ধারণ করতে পারে না? দেহ মানুষের, মুখ শেয়ালের, চোখ আগুনের, ধ্যাত, যা নয় তাই। যতীনবাবু বললেন, মশাই, প্রাচীন মিশরের দেবতা আনুবিসের মুখ ছিল শৃগালের। সুন্দরবাবু বললেন, আমি একথা বিশ্বাসই করি না। শেয়াল মুখো দেবতাকে কেউ আবার পুজো করে নাকি? কখনো না। যতীনবাবু বললেন, সেকালের মিশরের এমন সব দেবতাও পুজো পেতেন যাদের মুখ ছিল কারোর ভেড়া, কারোর গরু, কারোর সিংহ, কারোর বক বা বাজ পাখির মতন। আরে ছি ছি, এ যে দেবতাদের অপমান। তাহলে আমাদের অর্থাৎ হিন্দুদেরও তো দোষী বলতে হয়। গণেশের হাতির মতো মুখের কথা ভুলে যাবেন না। তার উপরে আছে নৃসিংহ অবতার। আবার পুরনো মন্দিরে বিষ্ণুর নরবরাহ মূর্তিও দেখা যায়। আমি বললুম, ওসব বাজে কথা যেতে দিন। হ্যাঁ যতীনবাবু, ওই শেয়াল মুখো বিদেশি দেবতাকে দেখতে গিয়ে ভয়ে আপনার চোখের ভ্রম হয়নি তো? ভ্রম? অসম্ভব। প্রাচীন চিত্রে আর ভাস্কর্যে আমি আনুবিসের যেরকম আটসাট ছোট জামা আর বিশেষ ধরনের তৈরি হাঁটুর ওপরে পর্যন্ত ঝোলানো খাটো কাপড় দেখেছি, আমার বাগানের শেয়ালমুখো মূর্তিরা পরানো ছিল ঠিক একই রকম পোশাকই ছিল। মুখ, দেহ, সাজ পোশাক সব হুবহু মিলে আছে। সুন্দরবাবু বললেন, আপনার কথা মানতে হলে বলতে হয় ওই আনুবিস হচ্ছে মরাদের রক্ষক, অর্থাৎ গোরস্থানের দেবতা। এমন বিচ্ছিরি ভুতুরে দেবতাকে খাটিয়ে লাভ কি মশাই? তানু তামেনের শুকনো মরাটা মানে মানে ফিরিয়ে দিলেই তো সব ল্যাটা চুকে যায়। আপনারও প্রাণ রক্ষা হয়, আমরাও হাঁপ ছেড়ে বাঁচি। এবারে যতীনবাবুর মুখে ফুটে উঠল দৃঢ় প্রতিজ্ঞার ভাব। দুই হাত মুষ্টিবদ্ধ করে তিনি বললেন, ফিরিয়ে দেব? বলেন কি? তাহলে প্রত্নতত্ত্ববিদদের গো আপনি জানেন না। গো বজায় রাখবার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে দেখব। সুন্দরবাবু বিরক্ত মুখে বললেন, অর্থাৎ আমাদের জ্বালিয়ে আর খাটিয়ে মরবেন? না মশাই, পুলিশ ভূত ধরতে পারবে না। আপনি ভালো রোজার তল্লাশ করুন। কি বলো জয়ন্ত? সুন্দরবাবুর প্রশ্নের জবাব না দিয়ে জয়ন্ত বললে, যতীনবাবু, মমিটা প্রত্যাপন করাবার জন্য আপনাকে 7 দিন সময় দেওয়া হয়েছিল। সে 7 দিনের কয়দিন আর বাকি আছে? বাকি নেই। গতকাল ঠিক 7 দিনের মাথায় আনুবিসের দেখা পেয়েছি। তাহলে পত্রলেখকের কথা বিশ্বাস করলে বলতে হয় এখন যে কোনো মুহূর্তে আপনার জীবন বিপন্ন হতে পারে। আগে হ্যাঁ।
কাল রাতে সেই শেয়ালমুখ মূর্তিটাকে আপনি বাগানে হাসনুহানা ঝোপের কাছে দেখেছিলেন? হ্যাঁ। মূর্তিটা অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে একখানা চলন্ত মোটরের শব্দ শুনেছিলেন? হ্যাঁ, শুনেছিলাম। শব্দটা আসছিল বাগানের কোন দিক থেকে? পেছন দিক থেকে। সেখানে মোটর চলবার উপযোগী রাস্তা আছে? একটা সরু কাঁচা রাস্তা আছে বটে, কিন্তু দিনেও সেদিকে গাড়িতে চড়ে বা পায়ে হেঁটে কাউকে বড় একটা যাতায়াত করতে তো দেখিনি। আর রাতে তো নয়, সেদিকে আছে কেবল পুরো জঙ্গলে জমি। যতীনবাবু, মূর্তিটা দেখা পাওয়ার আগেই তো এক পশলা বৃষ্টি হয়ে গেছিল। আগে হ্যাঁ, বেশ এক পশলা। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, সুন্দরবাবু, গা তুলুন, আমরা যতীনবাবুর বাগান বাড়িতে যাত্রা করব। কেন হে? তুমি কি এই আজগুবি মামলাটার ভার নিতে চাও নাকি? হ্যাঁ, তা চাইবই কি। কিন্তু মনে রেখো, শেষটা এ ভার দুর্বহ আর দুঃসহ হতে পারে। হলেও সে ভার নামাবার শক্তি আমার আছে। উঠুন। কলকাতা থেকে বেশি দূর নয়, মাত্র মাইল 12 পথ। তারপরেই যতীনবাবুর বাগান বাড়ি। বেশ সাজানো বাগান। বাড়িখানি বাংলো ধরনের, ছোট হলেও দৃষ্টি আকর্ষণ করে। একেবারে স্বয়ংগৃহে ঢুকে জয়ন্ত জিজ্ঞাসা করলে, যতীনবাবু, কোন জানলা দিয়ে আপনি সেই মূর্তিটাকে দেখেছিলেন? যতীনবাবু অঙ্গুলির নির্দেশ দেখিয়ে দিলেন। জয়ন্ত জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টিচালনা করে বললে, কালকের এক পশলা বৃষ্টি গাছপালার ময়লা ধুয়ে দিয়েছে। সোনালি রোদের রঙে রঞ্জিত হয়ে ওই হাসনুহানা চোপটার শ্যামলতা বেশ সুন্দর দেখাচ্ছে। যতীনবাবু, ওখানেই কি সে বিভীষিকার আবির্ভাব হয়েছিল? আগে হ্যাঁ। উত্তম, চলুন ওইখানে। সুন্দরবাবু অধীরভাবে বললেন, ভায়া, তুমি কি এখনো ওই ঝোপের মধ্যে কোনো অসম্ভব নরশ্রীকালকে আবিষ্কার করতে চাও? জয়ন্ত অগ্রসর হতে হতে বললে, দেখা যাক, অন্তত ওখানে একটা কিছু দেখতে পাবো বলেই তো আশা করছি। হ্যাঁ, বোধহয় অশ্বডিম্ব। জয়ন্ত কোনো জবাব দিলে না। আমি কিন্তু সুন্দরবাবুর মেজাজকে গরম করবার এমন সুযোগ ছাড়তে পারলাম না। হেসে বললাম, ওখানে অশ্বডিম্ব পাওয়া গেলে আমি তার অমলেট বানিয়ে আপনাকে খাওয়াবো। সুন্দরবাবু রেগে কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, স্থানে অস্থানে তোমার ফাজলামি আর ভালো লাগে না, মানিক। কিন্তু অমলেট? অমলেট আপনার ভালো লাগে তো? বিশেষ করে অশ্বডিমের অমলেট, মস্ত বড়। সুন্দরবাবু নিরুত্তর ক্রোধারুক্ত মুখে গটগট করে হেরে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে হাসনুহানা ঝোপের কাছে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে জয়ন্ত বললে, সুন্দরবাবু, এখানে ঘাস জমির ওপরে দেখবার কিছুই নেই। সেটা আমি এখানে না এলেও ভবিষ্যৎবাণী করতে পারতাম। জয়ন্ত এবারে ঝোপের উপাসে গিয়ে বললে, ঝোপের নিচে আদুর কাঁচা মাটির দিকে একবার তাকিয়ে দেখুন। দেখবো আবার কি চাই? ছাই বর্ষ নয়, দেখবেন কারণ একখানা বা পায়ের ছাপ। পায়ের ছাপ? হ্যাঁ, কাল রাতে এখানে যে মূর্তিমান হয়েছিল, যতীনবাবু চিৎকার শুনে সে তাড়াতাড়ি সরে গেছিল ঝোপের এখানে। পায়ের ছাপটা তারই অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। হুম। বিস্মিত সুন্দরবাবুর মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। জয়ন্ত বললে, মূর্তির আবির্ভাবের অব্যবহিত পূর্বেই এক পশলা বৃষ্টি হয়েছিল। শুনেই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে আগন্তুক বাগানের কোথাও না কোথাও তার আগমনের চিহ্ন রেখে যাবেই। তাই তো তাড়াতাড়ি এখানে চলে এসেছি। আমি আরো কিছু দেখবার আশা করি। আরও কি? সেটা পরে দেখা যাবে। আপাতত এই ছাপটাই পর্যবেক্ষণ করুন। এটি হচ্ছে এক পাটি রবারের জুতোর ছাপ, 7 নম্বরের জুতো। ছাপের নকশা দেখেই বলে দেওয়া যায় বাটা কোম্পানির জুতো। যতীনবাবু, বাটা কোম্পানির রবারের জুতো পরে আপনার বাড়িতে এমন কেউ আছে? না, কেউ তো নেই। সুন্দরবাবু, আপনি ছাঁচটা তোলবার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে মূল্যবান সূত্র, পরে কাজে লাগবে। যতীনবাবু, রাতে আপনি মোটরের আওয়াজ শুনেছিলেন কোন দিকে? বাগানের ওই পেছন দিকে রাস্তায়।
চলুন এবার ওইদিকে পা চালাই তাহলে। বাগানের পেছন দিক, কর্দমাক্ত কাঁচা রাস্তা, তার ওপাশে পোড়ো জমি, এঁদো পুকুর, আগাছা আর কাটাচোপ, বাঁশঝাড়, অযত্ন বর্ধিত তাল, নারিকেল ও খেজুর প্রভৃতি গাছের ভিড়। বাগান বাড়ির ঠিক পেছনে পথের কাদায় মোটর গাড়ির চাকার দীর্ঘ একটানা রেখা। সুন্দরবাবু বললেন, ফায়ারস্টোন টায়ারের ছাপ। এরও ছাদ তুলে রাখতে হবে। মোটরখানা যে এইখানে বাগানে বেড়ার ধারে এসে থেমেছিল সেটাও বোঝা যাচ্ছে। জয়ন্ত বললে, আমি এই ব্যাপারটাই দেখবার আশা করেছিলাম। অন্তঃপর অনুমান করা যেতে পারে এইখানে গাড়ি থামিয়ে চালক নিজে কিংবা তার কোনো সঙ্গী কাল রাতে বেড়া টপকে বাগানের ভেতরে করেছিল অনধিকার প্রবেশ। যতীনবাবু, আপাতত আপনার প্রতি আমারই নির্দেশ, আজ আপনি বাড়ির বাইরে আর মুখ দেখাবেন না। আমি চললাম, সন্ধ্যের সময় আবার আসবো। তারপর যা করতে হবে তখনই শুনবেন। সুন্দরবাবু, এখানকার কাজ ছেড়ে আমার সঙ্গে দেখা করলে বাধিত হব। কিছু গোপন পরামর্শ আছে আপনার সাথে। এখন নমস্কার। সন্ধ্যের মুখেই জয়ন্তের সঙ্গে আমি আবার বাগান বাড়িতে গিয়ে হাজির হলাম। যতীনবাবু একটা ঘরের বাইরের দিককার সব জানলা দরজা বন্ধ করে ভয় জবুতবু হয়ে বসেছিলেন। আমাদের আবির্ভাবে মুখে হাসি ফুটে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আপনাদের দেখে যেন ধরে প্রাণ এলো। এতক্ষণ একা বসে বসে দিকে দিকে শুনছিলাম যেন অমঙ্গলের ভয়াবহ পদধ্বনি, যেন হাজার হাজার বছরের ওপার থেকে মিশরের মৃত্যুস্তব্ধ প্রাচীন সমাধিভূমি ছেড়ে অন্ধকারের কোনো ভয়ঙ্কর বাসিন্দা কত সাগর, নদী, মরু, পর্বত ডিঙিয়ে ধেয়ে আসছে আমারই উদ্দেশ্যে। আমি সহাস্যে বললুম, আপনি যে কবির ভাষায় কথা কইছেন, লোকে ভয়ে কি কবি হয়ে যায় নাকি? যতীনবাবু বললেন, ভয়ে কেউ কবি হয় কিনা জানি না, কিন্তু আত্মারা যে হয় তার প্রমাণ আমি। জয়ন্ত বললে, আপনি ভয় পাবেন না। আমার হাতে এটা কি দেখছেন? ওটা তো একটা ব্যাগ। ওর ভেতরে কি আছে? মাথা মুন্ডু একটা কিছু আছেই। মাথা মুন্ডু? ঠিক তাই। এখন বিনা বাক্য ব্যয় চলুন আপনার শয়নগৃহে। শয়নগৃহতে আমরা চলে এলাম। জানলার কাছে দাঁড়িয়ে জয়ন্ত বললে, এইবারে এখানে একটা ছোট টেবিল আর একখানা সোফা এনে রাখুন। কথা মতো কাজ হলো। এবারে চাই দু চারটে ছোট বালিশ আর একটা তাকিয়া, একটা জামা আর কিছু ন্যাকড়া। বিস্মিত যতীনবাবু ফরমাস মতো জিনিস সরবরাহ করলেন। অন্তঃপর জয়ন্ত ব্যাগের ভেতর থেকে বার করলে মোম দিয়ে গড়া একটা নরমুণ্ড। হঠাৎ দেখলে মনে হয় আসল মানুষের মাথা। সচকিত কণ্ঠে যতীন শুধালেন, ও কি ব্যাপার জয়ন্তবাবু, ও কি ব্যাপার? রহস্যময় হাসি হাসতে হাসতে নিরুত্তর মুখে জয়ন্ত প্রথমে সোফার উপরে তাকিয়া রেখে তার উপরে জামা পরালে, তারপর ন্যাকড়াগুলো গুজে দিলে এখানে ওখানে এবং তাকিয়ার ঊর্ধ্বদেশে স্থাপন করলে সেই কৃত্রিম নরমুণ্ডটা। তারপর ঘরের বাইরে বাগানে গিয়ে জানলার দিকে ঘরের ভেতর দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। হতভম্ব যতীনবাবুর মুখে এতক্ষণ পরে একটু কটা ফুটল। সে আমাকে জিজ্ঞেস করলেন, আপনার বন্ধু কি করতে চান বলুন দেখি? আমি বললাম, এখনই শুনতে পাবেন, ধৈর্য ধরুন। কিন্তু ওই নকল নরমুণ্ডটা, ওটা এসেছে থিয়েটারের সাজঘর থেকে। মঞ্চের উপরে সময় সময় কাটা নরমুণ্ডু দেখানো দরকার হয় কিনা? তবু যতীনবাবুর মুখ দেখে মনে হলো না অন্ধকারের মধ্যে তিনি এক ফোঁটা আলো দেখতে পেয়েছেন। জয়ন্ত ঘরের ভেতরে এসে বললে, বাগান থেকে কি দেখলাম জানেন যতীনবাবু? টেবিলের দিকে মুখ করে সোফার ওপরে বসে আছেন ঠিক যেন আপনি। আমি? তাছাড়া আবার কে? বালিশ, তাকিয়া প্রভৃতি সোফার পেছন দিক থেকে দেখা যাচ্ছিল না। দেখতে পেলাম কেবল আপনার মাথাটা। এটা আপনার শোবার ঘর। এখানে রাত্রে আপনি ছাড়া আর কে থাকবে? কিন্তু ঠিকই ভুল হলেছে মশাই। ওই বিতিকিচ্ছির মুন্ডুটা কেউ আমার বলে তো সন্দেহ করবে না। আরে মশাই, ভুলে যাচ্ছেন একে রাত্রিকাল, তাই বাগানের দর্শক থাকবে দূরে। তার উপরে অধিকতর সাবধানতার জন্য আজ ঘরে
স্বল্প শক্তির একটি মাত্র ইলেকট্রিক বাল্ব জ্বালাবার ব্যবস্থা করা হবে। কৃত্রিম মুখটাকেও সম্মুখ থেকে দেখা যাবে না। ওর মাথার পেছনে ঠিক আপনারই মতো কাঁচা পাকা লম্বা চুল। সুতরাং দর্শকের চোখের ভুল হওয়া অনিবার্য। আমার কথা বিশ্বাস না হয় আপনি নিজেও একবার বাগানে গিয়ে চক্ষু কর্ণের বিবাদ বর্জন করে আসুন না। যতীনবাবু চোখ কপালে তুলে শিউরে উঠে বললেন, বাপরে, বলেন কি? সন্ধে উতরে গিয়েছে, এই অন্ধকারে আমি যাব বাগানে? সে তো হবে আত্মহত্যারই সামিল। না মশাই, আমি না দেখি আপনার কথাতে বিশ্বাস করছি, কিন্তু আপনার এই অভিপ্রায়টা তো আমার বোধগম্য হচ্ছে না। এত তোড়জোড় কিসের? আজ রাতে বাগানে আবার যদি আনুবিসের শুভ আগমন হয়, তবে নাগালের ভেতরে আপনার জলজ্যান্ত মাথাটা পেয়ে সে জানলা পথে নিশ্চয়ই বিষাক্ত তীর নিক্ষেপ করতে বিলম্ব করবে না। 7 দিন কেটে গেছে, কাল তার মনস্কামনা পূর্ণ হয়নি, আজ হবে। ওরে বাবা, আমি তখন কোথায় থাকবো? আপনাকে অন্য একটি ঘরে ঘাপটি মেরে থাকতে হবে। একলা? হ্যাঁ, তা নয় তো কি। আর আপনারা? আমরা এখনই বিদায় হব। আর আমি এখানে বলির পাঁঠার মতো কেঁপে মরবো? কিংবা আমার হৃদযন্ত্রের ক্রিয়া ফস করে বন্ধ হয়ে যাবে? খাসা ব্যবস্থা। কেন, এখানে আজ কি পুলিশ মোতায়েন রাখা যায় না? না, আনুবিস পুলিশকে ভালোবাসে না, তবে আমরা আবার আসবো বই কি। কিন্তু আমি পটল তোলবার পরে বোধহয়। ভয় নেই মশাই, ভয় নেই। ভরসাও নেই। যেন স্তম্ভিত হয়ে আছে রাত্রির আত্মা। কৃষ্ণা নিশিতিনীর উষ্ণ নিঃশ্বাস বায়ু যেন বনে বনে মুহুর্মুহু জাগিয়ে তুলেছে দুঃসহ যন্ত্রণার আর্ত আকুতি। প্রতীকহীন পল্লীপথ মনে আনে ভয়ের শিহরণ। কোথাও নেই মানুষের সারা। অন্ধ বসুন্ধরা এখন যেন পরিণত হয়েছে অমানুষের বিচরণ ক্ষেত্রে। কোনো কাল ভৈরবের পদার্পণের জন্য মঞ্চ প্রস্তুত হয়ে আছে। যতীনবাবুর বাগান বাড়িও অন্ধকারে আচ্ছন্ন, কেবল একটি ঘর ছাড়া। সেখানে জানলা পথে অনুজ্জ্বল আলোকে দেখা যায় একটি আসনে আসীন মনুষ্য মূর্তি বাইরের দিকে পেছনে ফিরে টেবিলের উপরে ঝুঁকে পড়ে এক মনে কোনো পুস্তক পাঠ করছে। আচম্বিতে নিশীতের নীরবতাকে ঘড়ঘড় শব্দে যেন করাত দিয়ে কাটতে কাটতে বাগান বাড়ির নিকটস্থ হয়ে একখানা মোটর গাড়ি হঠাৎ আবার স্তব্ধ হয়ে পড়ল। বাগানের একটা ঝোপ একটু দুলে উঠল, যেন কোনো আসন্ন সম্ভাবনার ইঙ্গিত। কোনো গাছের পত্রান্তলে জাগলো একাধিক পক্ষীর কাতর চিৎকার, যেন তারা পেয়েছে অভাবিত অপার্থিব অমঙ্গলের সন্ধান। একটা পথচারী কুকুরও হঠাৎ ভয়ার্ত চিৎকার করতে করতে ক্রমে দূরে পালিয়ে গেল। চারিদিকেই কি এক মারাত্মক ষড়যন্ত্রের আভাস। পুকুর পাড় দিয়ে অন্ধকারের চেয়েও কালো কি একটা ভয়াল অপচ্ছায়া ধীরে ধীরে বাগান বাড়ির আলোর দিকে এগিয়ে চলেছে অত্যন্ত নিঃশব্দে। তার ওপর থেকে আধারে মুখ দেখা যায় না, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দুটো রোমাঞ্চকর অগ্নিময় বিভৎস চক্ষু, নীলাভ দীপ্তি। আলো জ্বালা ঘরের কাজ বরাবর গিয়ে দীপ্ত চক্ষু ছায়ামূর্তিটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত পরে কি একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে দেখা গেল ঘরের ভেতরকার উপবিষ্ট মনুষ্য মূর্তির মুন্ডুটা ঠিকরে পড়ল নিচের দিকে। পর মুহূর্তে তোলপাড় করে হাসনুয়ানা ঝোপ এবং সঙ্গে সঙ্গে জাগলো একটা হিংস্র পাশবিক গর্জন। তারপরে বিষম কোস্তাকুস্তির ধস্তাধস্তির ও মাটির ওপরে একটা ভারী দেহপতনের শব্দ। জয়ন্তের কণ্ঠে শোনা গেল, মানিক, মানিক, তুমি চটপটে এর হাতে হাত করা পুড়ি দাও, সঙ্গে দড়ি এনেছি, হতবাগার পা দুটো বেঁধে ফেলো। তখনও ঘুটঘুটে অন্ধকারে নজর চলে না, কিন্তু দেখা যেতে লাগলো দুটো জলজলে আগুন চোখ। মানুষের নাক পাশে বাধা পড়ল কি কোনো অমানসিক শয়তান? তাও কি সম্ভব? আচমকা বাগানের পেছন দিকে ভেসে হলো দুবার রিভলভারের শব্দ এবং বহু কণ্ঠের হৈ হৈ রই রই, মহাধুন্দুবার। তারপরই একটা তীক্ষ্ণ বাঁশির আওয়াজ। জয়ন্ত সানন্দে বললে, সুন্দরবাবুর সঙ্গে শুনে বুঝছি আরও কেউ বা কারা ধরা পড়ল। আমাদের ফন্দি সফল। এদিকে হট্টগোল শুনে লণ্ঠনধারী বেয়ারা ও দারোয়ানদের সঙ্গে বন্দুকধারী যতীনবাবুও হন্তদন্ত হয়ে বাগানে ছুটে এসে উৎকণ্ঠ স্বরে বলে উঠলেন, কি হলো,
কি হলো? এত হট্টগোল কেন? জয়ন্ত হাসি মুখে বললে, হানাদাররা হাতে নাতে ধরা পড়েছে। ওই দেখুন একজনকে। লণ্ঠনের আলোয় দেখা গেল মাটির উপরে লম্বা মন হয়ে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে একটা অদ্ভুত বিজাতীয় পোশাক পরা কৃষ্ণকায় মূর্তি। মুখ তার শৃগালের মতন, কিন্তু সেই শৃগাল মুখের ওপর থেকে নিভে গেছে তখন দপদপে নীলাভ দীপ্তি। যতীনবাবু আতকে উঠে দু পা পিছিয়ে গিয়ে বললেন, কি সর্বনাশ! জয়ন্ত বললে, সর্বনাশ নয় মশাই, সর্বরক্ষা। এই দেখুন। সে এক টানে মূর্তির কাঁধের ওপর থেকে উপড়ে আনলে মুখ নয়, মুখোশ, শৃগাল মুখের মুখোশ। চমৎকৃত যতীনবাবু বলে উঠলেন, এ আবার কি? ছলো না। কে এই লোকটা? চিনতে পারছেন না? একে জীবনে কখনো দেখিনি। এমন সময় ঘটনাস্থলে এসে হাজির হলেন সবেগে ও সদল বলে সুন্দরবাবু। এসেই বলে উঠলেন, এক বেটাকে বাগানের ভেতরে পাঠিয়ে দিয়ে আর এক বেটা মোটরে গুম হয়ে বসেছিল। আমরা ধরতে যেতেই বেটা আবার রিভলভার ছুটতে শুরু করেছিল। সেপাই, ওটাকে টেনে নিয়ে আয় তো এখানে। আমাকে টিপ করে গুলি ছোড়া, পাজি ছুচো উল্লুক। হাত করি বাঁধা অবস্থায় যাকে টেনে হিঁচড়ে কনস্টেবলরা সামনে এসে হাজির করলো, তাকে দেখেই যতীনবাবু বিপুল বিস্ময়ে একেবারে থ। কি যতীনবাবু, একে চেনেন নাকি? এই যে আমার দেশত্যাগী ভাগ্নে মুরলীধর। বেরোলো জয়ন্তের রৌপ্যময় শামুক নস্যতালি। খুশি মুখে নাকে নস্য ঘুষতে ঘুষতে সে বললে, যা আন্দাজ করেছিলাম হুবহু মিলে যাচ্ছে। যতীনবাবু, শয়নগৃহে গিয়ে দেখে আসুন মুরলীধর প্রেরিত দূতের বানাঘাতে আপনার নকল মুন্ডুটা এখন মেঝের ওপরে গড়াগড়ি খাচ্ছে। চেয়ে দেখুন, এখানেও পড়ে আছে ওর হস্তচ্যুত দনুকখানা। যতীনবাবু অভিভূত কণ্ঠে বললেন, এসব কথা আমার যে কিছু বিশ্বাস হচ্ছে না। কিন্তু বিশ্বাস তো আপনাকে করতেই হবে। শুনুন তবে সব কথা। জয়ন্ত বললে, এই মামলাটাকে গোড়াতেই পেঁচালো বলে মনে ধোকা লাগে বটে, কিন্তু অল্প মাথা ঘামালেই ব্যাপারটা বেশ সহজ হয়ে আসে। প্রথম থেকেই ভূতের কথা আমি একেবারেই উড়িয়ে দিয়েছিলাম। ভূত বিষাক্ত তীর ছুঁড়ে নরহত্যা করছে, ভৌতিক ইতিহাসও সে কথা লেখা নেই। বিশেষ সাহায্য নেয় কেবল মানুষ করি। ভূতের কোনো বন্ধু বা সেক্রেটারি টাইপরাইটারে পত্র লিখে কারোকে সাজাচ্ছে, এটাও হাস্যকর ব্যাপার। প্রাচীন মিশরের পৌরাণিক প্রেতমূর্তি বা ছায়ামূর্তি পায়ের শব্দ ঢাকবার জন্য বাটা কোম্পানির পরম আধুনিক রবারের জুতো পরে এবং তারা খেলে মোটরে চড়ে লম্বা দেয় যে, ভুতুরে যুক্তিতেও এসব কথা মানা চলে না। কিন্তু বিনা কারণে হত্যা বা নরহত্যার চেষ্টাটা হয় না। ভূতগঠিত ব্যাপারগুলো যদি অস্বীকার করি, তবে সনৎ কুমারকে হত্যা এবং যতীনবাবুকে মারাত্মক আক্রমণ করার মূলে কোন উদ্দেশ্য থাকতে পারে? নিজের মনের ভেতর থেকে জিজ্ঞাসার জবাব পেলাম। যতীনবাবু ধনী ও নিঃসন্তান, তার সম্পত্তির লোভেই কেউ এসব কুকার্য করছে। যতীনবাবু ও সনৎ কুমারের অবর্তমানে সম্পত্তির মালিক হতে পারে কে? নিশ্চয়ই যতীনবাবুর অন্যতম ভাগ্নে ও সনৎ কুমারের মাস্তুতো ভাই মুরলীধর। তার পরিচয় দিয়েছেন যতীনবাবু স্বয়ং। সে এমন কুচরিত্র অমানুষ যে মাতুল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বিষয় আশয় থেকে বঞ্চিত করতে বাধ্য হয়েছেন। সে নিখোঁজ এবং ভবঘুরে। পরিত্যক্ত হবার আগে সে ছিল মাতুলের প্রিয় পাত্র। যতীনবাবুর কাছ থেকেই সে যে প্রত্নতত্ত্বের অল্প বিস্তর অভিজ্ঞতা অর্জন করেছিল, এই তথ্যটা আমার যথেষ্ট কাজে লেগেছে। আর একটা উল্লেখযোগ্য তথ্য হচ্ছে, ভাষা ভাষা খবর পাওয়া গেছিল যে মুরলীধর নাকি আফ্রিকায় প্রবাসী হয়েছে। আমি আন্দাজ করলাম আফ্রিকাতে থাকতে থাকতেই সে মাতুলের মমি কেনার কথা জানতে পারে এবং তারপরেই সে শয়তানি বুদ্ধির দ্বারা চালিত হয়ে ওই সুযোগটা গ্রহণ করে। মমি স্থানান্তরিত করলে মারাত্মক অভিশাপগ্রস্ত হতে হয়, এই চলতি কুসংস্কারটাও সে কাজে লাগাতে ছাড়েনি। কিন্তু প্রত্নতত্ত্ব বিদ্যা বিশারদ মাতুল যে প্রাণ ভয়েও মমিকে হাতছাড়া করতে রাজি হবেন না,
এটা জেনেই সে আটঘাট বেঁধে কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল। আনুবিসের ছদ্মবেশে অন্য যে ব্যক্তি ধরা পড়েছে সে হচ্ছে তারই আজ্ঞাবহ এবং পাপকর্মের সঙ্গী। খুনির স্বরূপ যদি কেউ ধরে ফেলে, তাই আনুবিসের ছদ্মবেশ আর রূপকথার প্রয়োজন হয়েছে। ওর মধ্যেও পুলিশকে বিপদে চালাবার গোপন অভিসন্ধি আছে। আর অগ্নিময় চক্ষুর রহস্য, ওটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার ফল, অর্থাৎ ফসফরাস গঠিত চালাকি। সহজেই সাধারণ মানুষের চোখ ধাঁধানো যায়। সাদা ফসফরাস অন্ধকারে জ্বলে। আমার আর কিছু বক্তব্য নেই। যতীনবাবুর মুখ দিয়ে কোনো কথা ফুটল না। কেবল কাতরভাবে একটা অব্যক্ত শব্দ করে তিনি অবসন্নের মতো বসে পড়লেন। সুন্দরবাবু বললেন, কথায় কথায় লোকে বলে, জম জামাই ভাগনা, তিন নয় আপনা। হায় রে, সে কথাই দেখছি সত্য হয়ে দাঁড়ালো। জয়ন্ত বললে, কথার কথা ছেড়ে দিন সুন্দরবাবু, এমন ভাগ্নে হাজারে একটাও হয় না। আসল কথাটা কি জানেন? সুজনের স্বজন সর্বজন, কিন্তু দুর্জন কাউকে স্বজন বলে মানে না।